হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে আরআরবি গ্রুপ ডি 2026, তার মানে এই বছরে যে পরীক্ষাগুলো হয়ে গেছে এবং তোমাদের অনেকেরই আরও এই পরীক্ষা দিতে বাকি আছে, সবার পরীক্ষা হয়নি। তো যাদের বাকি আছে তাদের জন্যই আজকে এই ক্লাসে আমি সেই অঙ্কগুলোই করাবো যেগুলো এই কয়দিনে এসেছে, বা যে ট্রেন্ডগুলো সেগুলোই তোমরা সাজেশান হিসেবে ভাবতে পারো, বা এই কদিনে যে প্রশ্নগুলো হয়ে গেছে যেগুলো রিপিটেশান হচ্ছে এবং আগামীতে যে কদিন পরীক্ষা বাকি আছে সেগুলোতে যে আসার সম্ভাবনা আছে। পুরোপুরি অঙ্ক না হলেও হয়তো ফিগারগুলো চেঞ্জ হবে, কিন্তু টাইপ একই থাকবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা ভালো করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা আগামীতে মানে যে পরীক্ষাগুলো বাকি আছে তোমাদের, সেগুলো তোমরা যারা দেবে তারা কিভাবে সলভ করবে। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র অঙ্ক সলভ করলে হবে না, অঙ্ক সলভ করার যে একটা বিশেষ পদ্ধতি, তার মানে কম সময়ে তুমি কীভাবে সঠিক উত্তরটা দেবে সেটা জানতে হবে। তার কারণ তুমি অঙ্ক করতে পারছো কিন্তু তার জন্য সময় অনেক বেশি নিচ্ছ। তো সেক্ষেত্রে কী হবে, ওই সময়ের জন্য দেখা যাবে তুমি কয়েক হাজার ছেলেমেয়ের পিছনে তুমি কিন্তু চলে যাবে। সুতরাং অঙ্ককে সঠিকভাবে উত্তর দিতে হবে এবং কম সময় দিতে হবে, তার পদ্ধতি কিন্তু তোমাকে জানতে হবে, তবে কি কিন্তু তুমি সাকসেসফুল হতে হবে। তো চলো, আমি প্রথম যে অঙ্কটা দেখো সেই অঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে। এখানে আমি অঙ্কটাতে যেটা বলছে এই হুবু এই ধরনের অঙ্কই এসছে, এখানে তো শুধু ফিগারগুলো চেঞ্জ হবে আর কিন্তু একই থাকবে। যেমন বলছে যে এক দোকানদার তার গ্রাহকদের 4 প্রকার ডিসকাউন্ট দেয়, নিচে দেওয়া ডিসকাউন্টগুলির মধ্যে গ্রাহকদের কোনটা সবথেকে ভালো। ঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে এই কদিনে যে পরীক্ষাগুলো হয়ে গেছে। সুতরাং তোমাদেরও আসার সম্ভাবনা আছে। শুধুমাত্র যে ফিগারগুলো এখানে অল্টারনেট 4টে আনসার দিয়েছে, এই ফিগারগুলো শুধুমাত্র চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্কর যে টাইপ সেগুলো কিন্তু হুবহু একই থাকবে। তার মানে এক্ষেত্রে দেখো এখানে কি দিয়েছে, যে এই 4টে দিয়েছে অপশান দিয়েছে। একটা দোকানদার বলছে 10%, 5%, আর একটা দোকানদার বলছে 11%, 4%, আর একটা 6%, 9%, বা 7%, 8%। অথবা একটা দোকানদার বলতে পারে আমি এই ধরনের 4 প্রকার ডিসকাউন্ট দিচ্ছি, আপনি কোনটা নেবেন আপনার অপশান, আপনি যেটা খুশি নিতে পারেন। তো এখন দোকানদার তো জানে যে কোনটার ক্ষেত্রে তার লাভজনক হবে, বা খদ্দেরকে তাহলে জানতে হবে যে খদ্দেরের ক্ষেত্রে যে কিনছে তার ক্ষেত্রে কোনটা লাভজনক হবে, তাকে কিন্তু জানতে হবে। তাহলে এই ধরনের যে অঙ্ক যদি থাকে, তুমি কি অঙ্কগুলো পুরোপুরি সলভ করতে থাকবে। তার মানে কীরকম কী সলভ তোমরা কীভাবে করো, যে ধরলাম একটা জিনিসের দাম 100 টাকা, তাহলে প্রথমে 10% ছাড় পাচ্ছি, 90 হলো, তো 90 আবার 5% কত হবে সেটা বাদ দেবো। তাহলে আমি এগুলো প্রত্যেকটা করে আমি দেখব যে কোনটাতে আমার লাভ হচ্ছে বা সবথেকে কম দাম দিতে হচ্ছে, সেটাই আমার পক্ষে লাভজনক হবে। না, এই ধরনের প্রশ্ন থাকলে আদৌ কিন্তু সলভ করার দরকার নেই। কি করব আমরা, যখন এই ধরনের অপশান থাকবে সেক্ষেত্রে একটা জিনিস, যে গ্রাহকদের ক্ষেত্রে কোনটা লাভজনক সেটা খেয়াল করবে। যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্টেজগুলোর মধ্যে যেটা সবথেকে হায়েস্ট যেখানে দেওয়া আছে, যেমন যদি এর ক্ষেত্রে ধরি তাহলে এখানে হায়েস্ট কী আছে না 10% দিচ্ছে, বিতে কত দিচ্ছে হায়েস্ট হচ্ছে 11%, সিতে হায়েস্ট কী দিচ্ছে 9% দিচ্ছে, এবং ডিতে দিচ্ছে কত না 8%। তাহলে এক্ষেত্রে হায়েস্ট যেটাতে দেবে সেটাই হচ্ছে গ্রাহকদের ক্ষেত্রে ভালো। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে কোথায় আছে একটা 10, একটা 11, একটা 9 আর একটা 8। তো যদিও সবগুলোর ক্ষেত্রে কিন্তু 15%, দেখো 10 আর 5 15, 11 4 15, 6 আর 9 15, আর 7 আর 8 15, তার মানে সব তোমাকে কিন্তু একই ধরনের দেবে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় তুমি কোনটা দেখবে, শুধুমাত্র খেয়াল রাখবে যে যেটার ক্ষেত্রে ডিসকাউন্ট বেশি, মানে যে সংখ্যাটা যেখানে বেশি দেওয়া আছে, দুটোর যোগফল তো সবসময় 15ই হচ্ছে সবগুলোর ক্ষেত্রে, তাহলে যেটাতে বেশি এটার ক্ষেত্রে 10 সবথেকে বড়, এখানে 11 বড়, 9 বড়, 8 বড়, তার মানে সবথেকে বড় কোথায় আছে 11 আছে। তার মানে চোখ বুঝে তুমি বলতে পারবে যে এটার ক্ষেত্রে রাইট অ্যান্সার কোথায়, বিতে। সুতরাং অঙ্ক সলভ করার দরকার নেই, শুধুমাত্র দেখে তুমি কিভাবে উত্তর করবে সেটা। যদি এটা উল্টোভাবে বলতো যে দোকানদারের ক্ষেত্রে লাভজনক কোনটা হবে, বলে দোকানদারের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। তার মানে কি, এখানে 11, 10, 9, 8 এইটা সব থেকে গ্রাহকের ক্ষেত্রে ক্ষতিকর বা বেশি দাম দিতে হবে। সুতরাং যদি দোকানদারের ক্ষেত্রে বলে যে দোকানদারের ক্ষেত্রে লাভজনক কোনটা না, খদ্দের যদি এই ডি অপশানটা নেয় 7% এবং 8%, তাহলে সেটা দোকানদারের ক্ষেত্রে লাভজনক। কিন্তু প্রশ্নে যেহেতু বলেছে যে গ্রাহকের ক্ষেত্রে সবথেকে কোনটা ভালো, তো সেক্ষেত্রে কোনবো যেখানে অপশান মানে যে সংখ্যাটা যেখানে বড় আছে সেটাই হচ্ছে গ্রাহকদের ক্ষেত্রে ভালো। তার মানে এখানে 10, 11, 9, 8, তো সেক্ষেত্রে কী হচ্ছে 11 যেহেতু বড় সংখ্যা আছে, তাহলে এক্ষেত্রে বি হবে সঠিক উত্তর। ঠিক একই রকমভাবে যদি 2 না দিয়ে 3টে দেয়, তাহলে সেক্ষেত্রে কী করবো সেটাও আমরা জেনে নেব। দেখো এটা কিন্তু ঠিক আগের মতনই অঙ্ক, কিন্তু আগে যেখানে যে 4টে অপশানের মধ্যে 2টো করে শুধুমাত্র ছিল পার্সেন্টেজের ফিগার, এখানে কিন্তু 3টে করে দেওয়া আছে। অপশান কিন্তু 4টে আছে, 4 প্রকার ডিসকাউন্টের কথা বলা আছে।
তো গ্রাহকদের ক্ষেত্রে কোনটা ভালো, যেটা আগের ক্ষেত্রে দুটো করে ছিল, আমরা দেখেছিলাম যে যেটা সব থেকে বেশি আছে পার্সেন্টেজের ক্ষেত্রে যেই অপশানে, সেটাই গ্রাহকদের ক্ষেত্রে কী ছিল, সব থেকে ভালো ছিল, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু দুটো নেই, তিনটে আছে। তাহলে তিনটে যখন থাকবে, দুটো জায়গায় তিনটেও দিতে পারে, ঠিক আছে। তো তার কারণ দেখো, আরআরবি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ওই একই ধরনের দিয়েছে, যদি এবারে দুটো দিয়েছিল তিনটেও দিতে পারে, তো তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা যদি একটুখানি খেয়াল করো, সবগুলোর কিন্তু যোগফল কিন্তু তোমাকে একই দেবে, 25 + 12 + 13 কত হচ্ছে 50%। এখানে দেখো 4 আর 21 25 আর 25 50, 18 আর 7 25 25 50, 10 আর 15 25 আর 25 কত 50। এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই দেবে, টোটাল পার্সেন্টেজ কিন্তু একই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে ঠিক একই রকম সবগুলোর ক্ষেত্রে তাহলে 50 দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমেই দেখেছিলাম যে দুটোর ক্ষেত্রে যখন দুটো করে অপশান দেওয়া ছিল, তো সেক্ষেত্রে কী ছিল যে আমরা সব থেকে বড়োটা দেখতাম। তো বড় যদি দেখি, প্রথমটার ক্ষেত্রে বড় কোনটা আছে 25%, দ্বিতীয়র ক্ষেত্রেও 25%, সিতে যেটা আছে সেটাও 25%, এবং ডিতে যেটা আছে সেখানেও কিন্তু 25% আছে। তার মানে আমরা যেটা সব থেকে বড় খুঁজছিলাম, যে যেটা বড় আসবে পার্সেন্টেজ সংখ্যার দিক থেকে, সেটাই হবে উত্তর হবে, মানে সেটা গ্রাহকদের ক্ষেত্রে সব থেকে লাভজনক হবে। কিন্তু এখানে কিন্তু সবগুলোর ক্ষেত্রে কি আছে, 25% সবগুলোর ক্ষেত্রে কমন আছে। তার মানে এক্ষেত্রে আমার হবে না। যখন এই ধরনের পরিস্থিতি হবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড যে ফিগারটা আছে সেটা কিন্তু আমরা জাজ করবো। তাহলে এক্ষেত্রে দেখো, এখানে 25-এর পরে সব থেকে বড় কি আছে, 25-এর পরে যে বড় সেটা হচ্ছে 13, এখানে 25-এর পরে যেটা বড় আছে সেটা হচ্ছে 21, আর এখানে 25-এর পরে যেটা আছে সেটা হচ্ছে 18%, আর এখানে 25-এর পরে যেটা আছে সেটা হচ্ছে 15%। তো প্রথমটা যদি একই থাকে পার্সেন্টেজের দিক থেকে বা সংখ্যার দিক থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড যে ফিগারটা আছে বা যে পার্সেন্টেজ আছে সেটাকে আমরা দেখব, যেটা বড় থাকবে সেটাই সেক্ষেত্রে গ্রাহকদের ক্ষেত্রে সব থেকে লাভজনক হবে। তাহলে এক্ষেত্রে 25 যেহেতু সব ক্ষেত্রে কমন আছে, তাহলে সেকেন্ড যে অপশানটা দেখছি সেটার ক্ষেত্রে কী আছে, এতে 13%, বিতে 21%, সিতে 18% এবং ডিতে হচ্ছে 15%। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় কোনটা, 25 যদি সবগুলো ক্ষেত্রে যেহেতু একই আছে, তাহলে 25টাকে বাদ দিলে যেটা বড় আছে সেটা হচ্ছে 21%। তাহলে আমরা বলতে পারবো যে এই প্রশ্নের উত্তর হবে বিতে। তার কারণ প্রথম যে অপশান 25 তো সব ক্ষেত্রে কমন আছে, সুতরাং সেটা হলো না। দ্বিতীয় যে পার্সেন্টেজের ক্ষেত্রে যেটাতে বড় আছে সেটাতেই নেব, তো সেটা যেহেতু এখানে 13, 21, 18, 15, 21টাই বড়, তাহলে এক্ষেত্রে যে সেকেন্ড যে অপশান 4%, 21%, 25%, এই অপশানটাই 4 প্রকার যে অপশান আছে ডিসকাউন্টের ক্ষেত্রে, যদি সেকেন্ড অপশানটা যদি গ্রাহক যে বাঁচবে সে কিন্তু লাভবান হবে। এবারের অঙ্ক দেখো, বলছে যে রামনের আয় 45,000 টাকা, সে তার আয়ের 12.5% জমায়। যদি তার আয় 18% বৃদ্ধি পায় এবং খরচ 20% বৃদ্ধি পায়, তবে তার জমা কত হবে। তার মানে সে কতটা সেভ করতে পারে বা সেভিং জমা করতে পারবে। তাহলে এখানে এই অঙ্ক কি আমরা পুরোপুরি করব না, এখানে একটা জিনিস খেয়াল করবে যে এখানে যদি পার্সেন্টেজে দেওয়া থাকতো যে কত শতাংশ সে জমাবে, তাহলে সেক্ষেত্রে আমরা একাধিক উপায় আমরা জানি, কিন্তু এখানে কিন্তু উত্তর যেগুলো আছে সেগুলো কিন্তু পার্সেন্টেজে নেই, সংখ্যায় বা টাকায় দেওয়া আছে। যেমন দিয়ে 250 টাকা বাড়বে বা 215 টাকা কমবে, 225 টাকা বাড়বে, বা এখানে দিয়েছে 220 টাকা কমবে, তার মানে এখানে সংখ্যায় দিয়েছে। তো সংখ্যায় যখন থাকবে, একটা জিনিস শুধুমাত্র খেয়াল করবে যে এখানে প্রথমে যেটা বলেছে ইনিশিয়াল যেটা, সেটা হচ্ছে কত 45,000 টাকা, ঠিক আছে। তাহলে এর যে উত্তর আসবে যে দুটোই বেড়েছে, একটা 18% তার মাইনে বেড়েছে আর খরচও তার 20% বেড়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটাই হোক, লাস্টে যে পার্সেন্টেজ আসবে সেটা তো আলটিমেটলি এই 45,000-এরই একটা গুণিতক হবে, তাই না। তার মানে এটাকে আমরা করব যে এত পার্সেন্ট বা যেটা এত বাই এত যেটাই হোক না কেন, সেটা কিন্তু এই 45,000 কিন্তু ডিভিজিবল হবে, একটা জিনিস খেয়াল করতে হবে, ঠিক আছে। তার কারণ দেখো, এগুলো সবগুলো কিন্তু কমপ্লিট নাম্বার আছে, কোনো পয়েন্ট পয়েন্ট দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে যে ফিগারটাই বেরোক না কেন, সেটা কিন্তু এই 45,000 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 45,000 দিয়ে ডিভিজিবল হলে, তাহলে এক্ষেত্রে আমরা 45-এর মধ্যে যদি শূন্যগুলোকে বাদ দিই, তাহলে 45-এর মধ্যে কী আছে দেখো দেখি, ফ্যাক্টর একটা 9 আছে এবং আর একটা 5 আছে। তার মানে যে উত্তরটা হবে সে উত্তরটা কিন্তু 9 বা 5 দিয়ে কিন্তু ডিভিজিবল হবেই হবে। তো এক্ষেত্রে যদি 5-এর কথা বলি, 5 তো হবে না। তার কারণ দেখো, এখানে 250 বলো, 215 বলো, 225 বা 220 সবগুলোই কিন্তু 5 দিয়ে কিন্তু ডিভিজিবল হচ্ছে। সুতরাং 5-এর ক্ষেত্রে কনসিডার করলে হবে না, আমাদের কনসিডার করতে হবে যে 9 দিয়ে ডিভিজিবল যেটা হবে সেটাই হবে সঠিক উত্তর। 9 দিয়ে যদি ডিভিজিবল, 9-এর তো আমরা ডিভিজিবল রুল জানি যে সংখ্যাগুলো আছে তার যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে একে 2 আর 5 7 যাবেই না, 2 আর 1 3, 5 আর 3 এটাও যাবে না, আর এটা ক্ষেত্রে 2 2 4 আর 5 চলে যাচ্ছে 9, আর 2 আর 2 4 এটাও যাবে না। তার মানে এক্ষেত্রে
আমরা বলবো সি, বা যেটা দিয়েছে 225 টাকা বাড়বে, এটাই হচ্ছে সঠিক উত্তর। সুতরাং পার্সেন্টেজে থাকলে আমি তোমাদেরকে দেখিয়েছি তার একাধিক পদ্ধতি রয়েছে, কিন্তু যে ক্ষেত্রে উত্তর পার্সেন্টেজে থাকবে না, এইভাবে টাকায় থাকবে, শুধুমাত্র খেয়াল রাখবে যে এর একটা সার্টেন পার্সেন্টেজ সে সেভ করবে বা জমাবে, ঠিক আছে? তাহলে সেই পার্সেন্টেজ যেটা থাকবে সেটা নিশ্চয়ই কী হবে, বা যদি ফ্র্যাকশানে ধরি এত বা এত, তাহলে সেইটা নিচের ফিগারটা দিয়ে এই ফিগারটা ডিভিজিবল হবে। তাহলে 45,000 যদি ডিভিজিবল হয়, তাহলে আমরা সেই ডিভিজিবল রুল যে 45-এ 3টে শূন্য বাদ দিয়ে 45-এর মধ্যে 9 আর 5 আছে, তারপরে 9 বা 5 দিয়ে তো ভাগ যাবেই, কিন্তু উত্তর যেগুলো আছে সেগুলো সবগুলোই 5 দিয়ে ভাগ যাচ্ছে। সুতরাং 5 এক্ষেত্রে কনসিডার হবে না, কনসিডার হবে কত, 9 দিয়ে, যেটা শুধুমাত্র সির ক্ষেত্রে হচ্ছে। তার মানে এক্ষেত্রে সরাসরি আমরা বলবো সিতে যে উত্তরটা আছে 225 টাকা বাড়বে, সেটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে যে প্রশ্ন দেখো সেটা হচ্ছে জনসংখ্যা সংক্রান্ত প্রশ্ন। এই ধরনের প্রশ্ন যে লাস্ট কদিন হয়ে গেল তাকে পরীক্ষায় এসেছিল। তো অঙ্কটাতে বলছে যে একটি গ্রামের জনসংখ্যা ছিল 2,90,000, প্রথম বছর 15% এবং দ্বিতীয় বছর 20% বৃদ্ধি পায়, 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে? এই ধরনের একাধিক অঙ্ক তোমরা করেছো, কিন্তু আমি আজকে তোমাদেরকে ওই ধরনের অঙ্কে না গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে অন্য কীভাবে করা যায় কিনা। তার কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কম সময়ে সঠিক উত্তরটা বের করা। তো এখানে দেখো, এখানে যেটা দিয়েছে প্রথমে জনসংখ্যা কত ছিল, 2,90,000 ছিল। তাহলে 2,90,000 যদি হয়, প্রথম বছর বেড়েছে কত, 15% বেড়েছে, এবং দ্বিতীয় বছর বেড়েছে 20% বেড়েছে। তো আমরা যদি অঙ্কটাকে সরাসরি করতাম তাহলে সেক্ষেত্রে কীভাবে করতাম, 2,90,000 তার 1 বছর পরে কত হবে, যা ছিল 15% বেড়েছে, মানে তার আরও 15%, 100 জায়গায় 15% মানে কত, এর 115% হবে। কিন্তু যা হলো 1 বছর পরে, 2 বছর পরে দ্বিতীয় বছরে কত বেড়েছে, 20% বেড়েছে। তার মানে যা ছিল এটাকে যদি আমি 100% ধরি, তাহলে এর উপর 20% বাড়বে, তার মানে এক্ষেত্রে কত হবে, 120% হবে। তো এটাকে যদি আমি সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার উত্তর চলে আসবে। কিন্তু এক্ষেত্রে সলভ করার অর্থ হচ্ছে কি, শূন্য যদিও কেটে যাবে, কিন্তু এই যে 29 আছে, 115 আছে, 12 আছে, এগুলোকে গুণ করতে কিন্তু অনেক সময় লাগবে। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি প্রথমে দেখে নেব যে ডিজিটাল সাম যে পদ্ধতি আছে সেই পদ্ধতি আমরা এখানে দেখে নেবো। তাহলে এক্ষেত্রে কত হবে, দেখো 9কে তোমরা নিতে পারো, নাও নিতে পারো। 9কে নিলে কত হবে, 9 আর 2 11, তো 11 ডিজিটাল সাম কত হবে, 2 হবে। তাহলে 2 আমরা সেই একইভাবে হচ্ছে, তাহলে এখানে কত হবে, 2 হচ্ছে, এখানে 5, 6 আর 1 কত হবে, 7 হবে, আর এখানে 2 আর 1 3 হচ্ছে। ডিজিটাল সাম কত হবে, 7 3 21 আর 21 দিয়ে 42, তো 42 যে ডিজিটাল সাম সেটা কত হয়েছে, 4 আর 2 6 হবে। তার মানে উত্তরে যেটা আছে সেটা যদি একটাই অপশান থাকে তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা বলবো সেটাই সঠিক উত্তর, 6 হতে হবে। প্রথম যে অপশান দেখো 4 আর 2 কত হচ্ছে, 6 হচ্ছে, আর কোথাও কিন্তু নেই। 9 চলে গেলে 1 আর 5 6 আর 3 9, 3 3 9, আর এখানে শুধু 5 হবে, 5 2 7 আর 3 10, তার মানে 1 হবে। তো সেক্ষেত্রে ডিজিটাল সাম 6 শুধুমাত্র এতে আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে কোথায়, এতে। সুতরাং এই জন্য দেখলে আমরা সরাসরি গুণ না করে আমরা এক ঝলক দেখে নেব যে ডিজিটাল সাম আমরা পদ্ধতি অ্যাপ্লাই করে দেখে নেবো যে সেই জন্য উত্তর আছে কিনা। যদি একাধিক থাকে তো আলাদা কথা, কিন্তু তোমাকে এমনভাবে প্রশ্ন দেবে যে তুমি সেই পদ্ধতি তুমি অ্যাপ্লাই করছো কিনা। আগের যে অঙ্কগুলো করলাম ঠিক সেরকমই। সুতরাং এই ধরনের অঙ্ক থাকবে, সরাসরি গুণ করার আগে আমরা জাস্ট ডিজিটাল সাম অ্যাপ্লাই করবো এবং দেখে নেবো যে উত্তরটা আছে কিনা। যদি উত্তর থাকে তো একই, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে ডিজিটাল সাম 4 আর 2 6 হচ্ছে, সুতরাং শুধুমাত্র 6, 4,02,000 এরই ডিজিটাল সাম 4 আর 2 6 হচ্ছে, আর অন্যান্য যে অপশানগুলো আছে সেখানে কোথাও নেই, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এতে। এবারের অঙ্ক দেখো, প্রতি লিটার পেট্রোলের মূল্য 52% বৃদ্ধি পায়, ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে খরচ 14% বৃদ্ধি পায়। তাই না, এখানে ব্যবহার বলতে কি কনজামশানের কথা বলেছে, যে কনজামশান কতটা কমাতে হবে যাতে আমার খরচ কিন্তু যেখানে 52% বৃদ্ধি পেয়েছে সেখানে মাত্র 14% বৃদ্ধি পায়। ঠিক আছে, কনজামশান বা ব্যবহার কমাতে হবে। যখন এই ধরনের দেখো এখানে দুটো জিনিস কিন্তু বেড়েছে, যে এখানে পেট্রোলের প্রতি লিটার মূল্য যেমন বেড়েছে, তেমনি এখানে বলছে যে খরচও কিন্তু বেড়েছে। খরচ কত বাড়াতে বলছে, যে 14%, তার বেশি কিন্তু হলে হবে না। যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা সরাসরি রেশিও মেথডে যাব, তাহলে সেক্ষেত্রে খুব কম সময় কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারবো। তো এখানে দেখো দুটোর যদি আমরা রেশিও করে নিই, রেশিও করলে কী হবে, দেখো দুটোর ক্ষেত্রে যেটা হচ্ছে পেট্রোলের যে মূল্য সেটা কত 52% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 টাকা যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে, 152 টাকা হয়ে যাবে। আর ঠিক তেমনি যদি আগে যদি আমার খরচ বা এক্সপেন্ডিচার যদি আমার যদি 100 টাকা হতো, এখন বলছি মাত্র কত হবে না 14% বৃদ্ধি পাবে। তাহলে 100 টাকা যদি আগে হতো তাহলে এক্ষেত্রে এখন করতে হবে কত, 114 টাকা করতে হবে। তাহলে এটাকে আমরা করে নেবো। তাহলে এখানে দেখো 19 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, 8 হচ্ছে, আর এখানে 19 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 হচ্ছে। দুটোকে যদি আমরা ছোটো করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে হবে 4:3 হয়ে যাচ্ছে। তার মানে
যেটা 4-এর জায়গায় 3, তার মানে কত কমাতে হবে? 1 কমাতে হবে। কার উপরে? 4-এর উপর কমাতে হবে। তো 1-এর 4 মানে আমরা জানি সেটা কত হয়? 25% হয়। সুতরাং এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা সরাসরি বলবো এই উত্তর কোথায় আছে? বিতে আছে। সুতরাং দুটোই যেখানে বাড়ছে, যেখানে বলছে যে পেট্রোলের মূল্যও বেড়ে গেছে 52% এবং সেই সঙ্গে তার খরচ বলছে 52% বাড়বে না, 14% বাড়বে, তাহলে সেক্ষেত্রে তার কনজামশান বা ব্যবহার কতটা কমাতে হবে? কমবে সবগুলো। তা আমরা সরাসরি রেশিও নেবো যে পেট্রোলের দাম যেখানে আগে 100 টাকা ছিল, 52% বেড়েছে, মানে 152 হয়ে গেছে। আর আগে যদি খরচ 100 টাকা হতো, এখন খরচ হবে কত? 114 টাকা হবে। দুটোকে আমরা রেশিও ফর্মে করলাম, মানে 4 টাকাটা 3 টাকা, ঠিক আছে? তার মানে 1 টাকা কমাতে হবে। 1 টাকা কমাতে হবে কার উপরে? যেখানে 4 টাকা খরচ হতো, তাহলে 1-এর 4 মানে আমরা জানি 25%। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে বিতে 25%। এবারে যে অঙ্ক দেখো, খুবই কমন অঙ্ক, এটা এসেছিলো এবং এই ধরনের অঙ্ক তো আসবেই। বলছে যে যদি চায়ের দাম 20% বৃদ্ধি পায়, তবে এক ব্যক্তি চায়ের ব্যবহার কত শতাংশ কম করবে যাতে খরচ অপরিবর্তিত থাকে। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুব তোমরা করেছো এবং তোমরা এই ধরনের অঙ্ক দেখলে সময় নষ্ট না করে সরাসরি তোমরা করবে। তবু আমি বলি যে এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, যে এক্সপেন্ডিচার আমরা জানি সেটা কি না, রেট এবং কনজাম্পশান, এই দুটোকে নিয়ে হয়, ঠিক আছে? তো যে ক্ষেত্রে রেট বাড়বে সেক্ষেত্রে কিন্তু কনজাম্পশান কিন্তু কী হবে? কম হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে সেটাই বলেছে যে এক্ষেত্রে কত না 20% চায়ের দাম বেড়ে গেছে, তার মানে রেট বেড়ে গেছে, 20% বেড়ে গেছে। তাহলে এক্ষেত্রে বলছে যে কনজাম্পশান কতটা হবে, তার মানে এটা 20% বেড়ে গেছে। তো এখানে বলছে এটা কত পার্সেন্ট কমবে, কমবে তো বটে, কত পার্সেন্ট কমে যাবে, ঠিক আছে? তো এটা দুভাবে করা যেতে পারে। একটা এখানে দেখো যে বাড়া কমা যেহেতু রেট বলেছে, তাহলে রেট এখানে একটা দেবে রেট, আর একটা হচ্ছে কনজাম্পশান। রেটটা কত হয়ে গেছে না, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 20% বেড়েছে, ঠিক আছে? তারপর 20% মানে ধরো 5 টাকার জায়গায় 6 টাকা হয়ে গেছে। তাহলে কনজাম্পশান কী হবে? তার ঠিক উল্টো হবে বা রেসিপ্রোকাল হবে। তাহলে কনজাম্পশান হয়ে যাবে কত? 6-এর জায়গায় 5 হয়ে যাবে, ঠিক আছে? এটা যেহেতু যদি এখানে এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে রেট যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কনজাম্পশান কমবে। কীভাবে? রেসিপ্রোকাল যদি এদের রিলেশন, তাহলে রেট যদি 5 টাকার জায়গায় 6 টাকা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কনজাম্পশান কী হবে? তার ঠিক উল্টো 6 টাকার জায়গায় 5 টাকা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো, 6-এর জায়গায় 5, তার মানে 1। এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 1-এর 6 মানে আমরা জানি কত হবে? 16.2-3%। তার মানে এখানে যেটা ছিল যে রেট যদি 20% বাড়ে, তাহলে সেক্ষেত্রে কনজাম্পশান বা ব্যবহার কতটা কমাতে হবে? সেটা হচ্ছে 16.2-3% হবে। বা সরাসরি এটা দেখেও আমরা যারা একাধিকবার করেছি তারা কিন্তু দেখেও আমরা বলতে পারবো যে এটা কিন্তু 16.2-3% হবে। তার কারণ দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি যে ক্ষেত্রে এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট থাকে বা অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে যদি রেট বাড়ে কনজাম্পশান কতটা কমবে, বা যদি কনজাম্পশান বাড়ে তাহলে রেটটাকে কতটা কমাতে হবে, যে ক্ষেত্রে এক্সপেন্ডিচার কী থাকে না, কনস্ট্যান্ট থাকবে। এক্ষেত্রে একটা জিনিস দেখো, কতগুলো ফিগার আছে। যখন আমরা যদি বলি যে 100 আছে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 33 পূর্ণ 1-এর 3 হবে, 4 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 20, 6 দিয়ে করলে কত হবে? 16 পূর্ণ 2-এর 3 হবে, 7 দিয়ে করলে কত হবে? 14 পূর্ণ 2-এর 7 হবে। তো এইভাবে একাধিকভাবে আছে। তো এই যে চার্টটা তোমরা জানো যারা একাধিকবার করেছো, যে ক্ষেত্রে এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট থাকবে সেক্ষেত্রে রেট এবং কী আছে কনজাম্পশনের মধ্যে রেসিপ্রোকাল রিলেশান হয়, ঠিক আছে? ঠিক উল্টোটা হয়, রেট যা বাড়বে তা কমবে। কতটা বাড়বে? যদি এইখানে আমি দেখে নিই যে রেট 25% বেড়েছে, তাহলে কনজাম্পশান কতটা কমাতে হবে? তার ঠিক নিচেরটা হবে, ঠিক আছে? 20% হবে। যদি বলে যে রেট বেড়ে গেছে কত না 50% বেড়ে গেছে, তাহলে কনজাম্পশান কতটা কমাতে হবে? তাহলে সেখানে তার ঠিক নিচেরটা হবে 33.1-3% কমাতে হবে। ঠিক উল্টোভাবে যদি বলে যে কী হয়েছে না কনজাম্পশান বাড়াবে, ঠিক আছে? কনজাম্পশান যদি 50% বা 33% আমি বাড়াতে চাই, তাহলে রেট কতটা হবে, ঠিক আছে? তো তার ঠিক উল্টোটা হবে। সুতরাং এই ক্ষেত্রে যখনই আসবে আমরা এইভাবে দেখবো, যে ক্ষেত্রে এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট থাকবে সেক্ষেত্রে রেট এবং কনজাম্পশান এদের মধ্যে রিলেশান হচ্ছে রেসিপ্রোকাল রিলেশান। সুতরাং এটা যদি 20% বাড়ে তাহলে কনজাম্পশান কত হবে? তার ঠিক নিচেরটা হবে 16.2-3% হবে, ঠিক আছে? আর ঠিক উল্টোটা যদি হয় তাহলে 16.2-3 হলে তার উল্টোটা হবে, যদি আমাদের এক্ষেত্রে কনজাম্পশানটাকে ঠিক যদি রেটের কথা বলে, ঠিক আছে? সুতরাং এই ধরনের অঙ্ক সলভ না করেও আমরা সরাসরি যারা করেছি সেক্ষেত্রে বলবো যে 20% যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কত হবে? কনজাম্পশান কত কমাতে হবে? 16.2-3%।
যদি 16.23% যদি রেট বেড়ে যায় তাহলে কনজাম্পশন কত কমাতে হবে? 14.2% যদি রেট যদি 33.13% বেড়ে যায় তাহলে কনজাম্পশন কমাতে হবে কত? 25%। সুতরাং এইভাবে আমরা সরাসরি যারা এই ধরনের প্র্যাকটিস করেছি আমরা দেখে কিন্তু সরাসরি উত্তর কোনটা সেটা কিন্তু বলতে পারি। আদারওয়াইজ আমরা ঠিক একইভাবে এইভাবে আমরা করব যে এটা 20%, তারপর 20% মানে কত? 5 বেড়ে কত হয়ে গেছে? 6 হয়ে গেছে। আর যেহেতু রেসিপ্রোকাল তাহলে রেট কী হবে? কনজাম্পশন হবে 5-এর জায়গায় 6 যদি রেট হয়, কনজাম্পশন হবে 6-এর জায়গায় 5, তার মানে 1 কার উপরে 6-এর উপরে 1-এর 6 মানে কত? 16.23%। তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর। প্রশ্নে বলছে এক স্কুলের ছাত্র ছাত্রীর অনুপাত 3:2 যদি ছাত্রদের 20% ও ছাত্রীদের 25% বৃত্তি পায় তবে কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায় না? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো দুটো জিনিস দিয়েছে, এটা এভারেজেরই অঙ্ক। তো এক্ষেত্রে কিছুই নয়, এখানে যেটা দিয়েছে ছাত্রছাত্রীর যে অনুপাত দিয়েছে সেটা হচ্ছে কত? 3:2। ঠিক আছে, এবং এখানে যেটা বলছে প্রশ্নে দিয়েছে যে কত ছাত্রছাত্রী বৃত্তি পাচ্ছে না আর প্রশ্নে দিয়েছে কত পাচ্ছে। তাহলে এখানে প্রথমে যেটা দিয়েছে যে টোটাল মিলে কত হচ্ছে, যদি আমি 3 আর 3:2 ধরি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে এখানে প্রথম বলছে ছাত্ররা কত শতাংশ পাচ্ছে? 20% পাচ্ছে। তাহলে 20% যদি পায় তাহলে কত শতাংশ ছাত্ররা বৃত্তি পাচ্ছে না? তাহলে 100 - 20, তো সেক্ষেত্রে কতজন পাবে না? 80 জন পাবে না। ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রে বা ছাত্রীদের ক্ষেত্রে বলছে সেটা কত, যে ছাত্রীরা 25% বৃত্তি পাচ্ছে। তাহলে 25% যদি বৃত্তি পায় তাহলে কত সংখ্যক ছাত্রী বা কত শতাংশ পার্সেন্টেজের দিক থেকে তাহলে কত পাবে না? তাহলে 100 - 25, তো সেক্ষেত্রে কত হবে? 75 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা জিনিস সরাসরি তোমরা উত্তর করতে পারবে যে এর যে উত্তর হবে 80% ছাত্র বৃত্তি পাচ্ছে না এবং 75% ছাত্রী বৃত্তি পাচ্ছে না। ঠিক আছে, তাহলে মোট কত শতাংশ বৃত্তি পাচ্ছে না ছাত্রছাত্রী মিলিয়ে? যখন এই ধরনের আসবে 80 এবং 75, খেয়াল রাখবে এর যে উত্তরটা হবে সেটা কিন্তু এই 80 এবং 75-এর ঠিক মাঝামাঝি একটা ফিগার হবে। ঠিক আছে, সুতরাং সেইভাবে তোমরা প্রথমেই দেখবে যে 80 আর 75-এর মধ্যে হবে। তাহলে উত্তরটা একবার দেখে নিত একাধিক উত্তর আছে নাকি একটা আছে। 80 এবং 75-এর মধ্যে উত্তর বলতে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে কত? 78%। সুতরাং দেখা মাত্রই তোমরা বলবে এই প্রশ্নের উত্তর হচ্ছে এতে। শুধু এইটুকুই কনসেপ্ট যে যেহেতু 80% পাচ্ছে না ছাত্রদের মধ্যে এবং 75% ছাত্রীদের মধ্যে পাচ্ছে না, তাহলে এদের মধ্যে এভারেজ যেটা হবে সেটা অবশ্যই 80 এবং 75-এর মাঝখানে কোনো একটা পার্সেন্টেজ হবে। সুতরাং যদি আমি দেখে নিই যে উত্তরে এক ঝলকে একটাই আছে তাহলে সেটাই করব। তাহলে সেক্ষেত্রে আর অঙ্ক করার দরকার নেই, দেখা মাত্র আমরা বলবো এতে উত্তর 78%। আর যদি অঙ্ক করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? দেখো আমরা এভারেজের ক্ষেত্রে বলেছি যে ছোটোটাকে যদি আমরা ধরে নিই 75 করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 75 করে পেলে কিন্তু এখানে তো বেশি আছে, কতটা বেশি আছে না 5 বেশি আছে। তো 5 কতজনের ক্ষেত্রে? 3 জনের ক্ষেত্রে। তাহলে 5 × 3 এই যে ফিগারটা কার মধ্যে আমরা ডিভাইড করব না টোটাল 5 জনের মধ্যে ডিভাইড করে দেবো। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো 75, আর এখানে 5 × 3 = 15। 15কে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 75কে করলে তাহলে এখানে হয়ে যাচ্ছে কত না 75 + 3, তার মানে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কত? 78%। তার মানে যেটা আমরা শুরুতে দেখেই বলেছিলাম যে এতে উত্তর হবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। সুতরাং দুটো জিনিস আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে, যে সেক্ষেত্রে উত্তরের দিকে সবসময় তাকাতে হবে যে যেহেতু এখানে বলেছে কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পাচ্ছে না, পাচ্ছে ছাত্রদের 20%, ছাত্রীদের 25%, তাহলে বাদ বাকি 80% ছাত্রদের পাচ্ছে না, ছাত্ররা পাচ্ছে না, আর 75% ছাত্রীরা পাচ্ছে না। তাহলে এর যে এভারেজ সেটা অবশ্যই 80 এবং 75-এর মাঝখানে কোনো একটা শতাংশ হবে। উত্তরে তাকিয়ে দেখলাম একটা, তো এইখানে আমার অঙ্ক করা বন্ধ হয়ে যাবে, আমি উত্তর বলবো কোথায়? এতে। যদি একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে যদিও একাধিক থাকার নেই, এখানে 78% তো আর দুটো থাকতে পারে না, পার্সেন্টেজে একটাই থাকবে। মানে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে যদি দেখা যায় যে এই ধরনের অঙ্কে একাধিক উত্তর, তখন সেক্ষেত্রে আমরা যেভাবে করতাম সেভাবে 80 আর 75-এর মধ্যে সবথেকে ছোটোটা নিলাম, যদি বড়োটা নিতাম তাহলে সেক্ষেত্রে মাইনাস করতে হতো। ধরলাম সবার ক্ষেত্রে 75, তো 75 নিলাম, কিন্তু এখানে তো 5 বেশি আছে, কতজনের? 3 জনের 5 বেশি আছে, তাহলে 5 × 3 = 15, কার মধ্যে করব না টোটাল 5 জনের মধ্যে ডিভাইড করব। তাহলে 75 + 5 × 3 = 15কে 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে? 78%। সুতরাং প্রথমে যেটা করেছিলাম এতে 78%, সেটাই হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্ক এবারে আসার সম্ভাবনা খুবই আছে, তার কারণ দেখো এই আরআরবি গ্রুপ ডি 2025-এ যে ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল সেখানেও এই ধরনের অঙ্ক এসেছিলো। সুতরাং খুবই সহজ অঙ্ক এটা। এখানে যেটা বলছে সেটা হচ্ছে A6B59, এই ফিগারটা যদি 9 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায় তাহলে সেক্ষেত্রে A² + 2B
এর ন্যূনতম মান কী হবে, মানে সবথেকে কম মানটা কী হবে। বেশি তো অনেক হতে পারে, তো ন্যূনতম বলতে এখানে কী আছে, এখানে ফিগারগুলো আছে 13 আছে, তারপর 14 আছে, 19 আছে, 21 আছে, এর মধ্যেই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো একটা জিনিস দেখো যে 9 দিয়ে যদি পুরোপুরি ভাগ চলে যায়, তো 9 দিয়ে ভাগ যাওয়ার অর্থ তো আমরা সব জানি যে ডিজিটগুলো আছে বা নাম্বারের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে বা 9-এর একটা গুণিত করতে হবে। কারণ এক্ষেত্রে যদি সরাসরি দেখি তো 9 দিয়ে তো এটা চলেই যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে কী থাকছে দেখো A6B5, তার মানে এক্ষেত্রে 6 আর 5 কত হচ্ছে, সংখ্যার দিক থেকে 11, তার মানে 11 যদি হয় তাহলে 11-র সঙ্গে কী যোগ করব, A যোগ করব প্লাস B যোগ করব। যোগ করার পরে যে যোগফলটা আসবে সেটা যদি 9 দিয়ে ভাগ যেতে হয় তাহলে 9-এর গুণিতক হতে হবে, এবং সেটা কি হতে হবে না 11-র পরে 9-এর গুণিতক কী আছে। তো 11 পরে আমরা জানি 9-এর গুণিতক 9 কে 9, 9 2 18, তার মানে এর পরে যে সংখ্যাটা 11-র পরে 9-এর গুণিতক হচ্ছে 18। তাহলে এখানে A এবং B এই যে দুটো সংখ্যা এর যোগফল কত হবে না 11 থেকে যদি আমরা 18 বাদ দিয়ে দিই তার মানে সেক্ষেত্রে কত হবে 7 হবে। তার মানে এইটুকু আমরা পেলাম যে A প্লাস B এর মান কত হবে 7 হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলছি ন্যূনতম মান কী হবে, এ আর বির মান পেলে তবে তো আমরা A স্কোয়ার প্লাস 2AB মান বের করব। যদি ন্যূনতম বলে বা সব থেকে যদি ছোট বলে তাহলে আমি এখানে A কে 1 ধরে নিই, তাহলে B কত হবে, B তাহলে সেক্ষেত্রে তখন 6 হয়ে যাবে, তখন দুটো মিলে তো 7 হচ্ছে। তাহলে একে যদি খুব কম ধরি তাহলে 1 ধরতে হবে, এর থেকে তো ছোটো ধরা যায় না। তাহলে এক্ষেত্রে 1 আর এখানে কত হচ্ছে, তাহলে বি হয়ে যাবে 7 মাইনাস 1 তো 6 হয়ে যাবে। তো এটা অ্যাপ্লাই করে দেখি, এ স্কোয়ার মানে কত হবে 1 স্কোয়ার, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে 1 হচ্ছে প্লাস 2b, তো বি এর মান কত 6, তাহলে 6 দিয়ে 12 হবে, তাহলে সেক্ষেত্রে যোগফল কত হয়ে যাবে 1 প্লাস 12 তো 13 হবে। তো এখানে যে সংখ্যা আছে তার মধ্যে ছোট সংখ্যা সেটা কত 13 আছে, তার মানে এটার উত্তর কত হবে সিতে হবে। ঠিক আছে, সুতরাং প্রশ্ন খুবই সহজ, এটা গত বছর এসেছিল, এবারও তোমাদের আসবে আশা করছি। তো সুতরাং এক্ষেত্রে 9 দিয়ে ভাগ মানে আমরা জানি সংখ্যাগুলো যোগফল, তাই 9 দিয়ে কেটে দিলাম, সংখ্যা আছে 6 আর 5 11, তাহলে 11 প্লাস A প্লাস B যেটা আছে সেটা 9 দিয়ে ভাগ যেতে গেলে 11-র ইমিডিয়েট পরের সংখ্যা হচ্ছে 18, তার মানে 18 থেকে 11 গেলে A আর Bর মান হতে হবে 7 হতে হবে। তাহলে এটা হয় 1 হবে, এটা 6 হবে, না এটা 2 হবে, নাহলে এটা কত হবে 5 হবে। তো 2 আর 5 নিলে দেখবে অনেক বড় হয়ে যাচ্ছে, সুতরাং ছোটো দিয়ে আমরা শুরু করলাম। এ যদি 1 হয় তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 হবে, আর যেহেতু 6 আছে 2 গুণিতক 6 তো 12, 12 আর 1 13, এটাই হবে ন্যূনতম সংখ্যা, 13 দেওয়া আছে সিতে, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি। দেখো এবারের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তার কারণ আরআরবির একাধিক পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসছে, সুতরাং এটা তোমাদের জেনে যেতে হবে, তবে কি তোমরা কিন্তু দেখা মাত্র অঙ্কটাকে সলভ করতে পারবে। অঙ্কে যেটা বলছে সেটা দেখো, বলছে যে কোন একটি বস্তুর প্রকৃত বিক্রয় মূল্যের 5/11 অংশে বিক্রি করলে হিতেশের 15% ক্ষতি হয়। যদি সে প্রকৃত বিক্রয় মূল্যের 90% বিক্রি করে তাহলে তার লাভের হার কত হবে। তাহলে এখানে কিন্তু খেয়াল রাখবে যে সব কিন্তু বিক্রয় মূল্য প্রকৃত বিক্রয় মূল্যের, কি বলছে যে প্রকৃত বিক্রয় মূল্যের যদি 5/11% বিক্রি করে, তার মানে যদি প্রকৃত বিক্রয় মূল্য যদি 11 টাকা হয় তাহলে সে বিক্রি করছে কত 5-এর 11, মানে 11 টাকারটা 5 টাকায় বিক্রি করছে। খেয়াল রাখবে দুটোই কিন্তু বিক্রয় মূল্য বা দুটোই কিন্তু সেল প্রাইস, এইটুকু শুধুমাত্র খেয়াল রাখবে, এখানে কিন্তু কোনো ক্রয় মূল্য নেই। প্রকৃত বিক্রয় মূল্যের 5-এর 11, 5-এর 11 মানে কি, যদি 11 টাকা বিক্রয় মূল্য প্রকৃত বিক্রয় মূল্য হয় তাহলে বিক্রি করেছে কত 5 টাকায় বিক্রি করেছে। এবার বলছে এই 5 টাকায় বিক্রি করেছে 15% ক্ষতি করেছে। তো 15% ক্ষতি করার অর্থ হচ্ছে আমরা জানি যে যদি ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা বা 100% ধরি, 15% ক্ষতি মানে কত 100 মাইনাস 15, তার মানে সে কত শতাংশে বিক্রি করেছে 85% বিক্রি করেছে। তার মানে এখানে দেখো যে 5টা যদি 85% হয় তার মানে কত শতাংশ হয়েছে, কত গুণ, এটা হচ্ছে 17 গুণ। তাহলে যেটা 11 যেটা সেটা কত হবে, সেটাও কত হবে 17 গুণ হবে, তাহলে 17 গুণিতক 11, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 187 টাকা বা 187%। ঠিক আছে, এবার যেটা বলছে পরে যেটা বলছে যে প্রকৃত বিক্রয় মূল্যের 90% যদি বিক্রি করে, তো প্রকৃত বিক্রয় মূল্য কত হয়েছে, যেটা 11 ছিল সেটা 187 হয়েছে। তো এই 187-র যদি 90% যদি কী করছে 90% যদি বিক্রি করে, এর 90% যদি বিক্রি করে, তো 187 90% কত, 90% মানে 90/100, তো 90/100 মানে আমরা সেটাকে বলতে পারি কত 9/10। ঠিক আছে, তো এটা করলে কত হবে, কততে বিক্রি করবে সেটা তুমি বুঝতে পারবে। তাহলে এখানে দেখো 187, 9 7 63 হবে, আর এখানে কত হচ্ছে 8 9 72, 72 আর 6 78,
আর এখানে কত হয়ে যাচ্ছে 16 হয়ে যাবে। তার মানে এখানে 10 দিয়ে ভাগ করলে কত আছে 168.3। তো এটাতে সে বিক্রি করেছে, এই শতাংশে বিক্রি করেছে। তো আমরা জানি যদি দেখা যায় যে সবসময় ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে তার লাভ কত হবে। তো এখান থেকে আমরা 100% বাদ দিয়ে দেবো। তাহলে 100% বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে তার লভ্যাংশ বা লাভের হার। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 68.3। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় হবে, সিতে হবে। ঠিক আছে, সুতরাং দেখো অঙ্ক কিন্তু এভাবে দুটোই কিন্তু বিক্রয় মূল্য, প্রথমে যেটা দিয়েছে প্রকৃত বিক্রয় মূল্যের 5/11 সে বিক্রি করেছে। মানে প্রকৃত বিক্রয় মূল্য যদি 11 টাকা হয়, সে বিক্রি করেছে 5 টাকায়, এই 5 টাকায় বিক্রি করেছে 15% ক্ষতি করেছে। 15% ক্ষতি করার অর্থ হচ্ছে সে কত না 85% বিক্রি করেছে। তাহলে 5টা যদি 85 হয় তার মানে কত গুণ, 17 গুণ। তাহলে 11টা 17 গুণ হয়ে কত হয়ে যাবে 187। এটা হচ্ছে প্রকৃত বিক্রয় মূল্য, ক্রয় মূল্য নয় কিন্তু। ঠিক আছে, তাহলে এর যদি 90% বিক্রি করে, 90% মানে 90/100 বা 9/10 যদি বিক্রি করে তাহলে সেটা কত হয়ে যাবে 168.3। এটা বিক্রয় মূল্য। তাহলে তার লাভের হার কত হবে, এখান থেকে আমরা ক্রয় মূল্য বা যেটা 100% ধরি বা 100 টাকা ধরি সেটা যদি বিয়োগ করে দিই তাহলে তার লাভের হার আমরা পেয়ে যাব 68.3। তার মানে এটার উত্তর হচ্ছে সিতে। এবারে যে অঙ্ক করাবো দেখো সেটা হচ্ছে জনসংখ্যা সংক্রান্ত। তো এবারে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেখানে জনসংখ্যার উপর তো প্রশ্ন ছিলই। আশা করছি যে কদিন বাকি আছে আর গ্রুপ ডি পরীক্ষা সেখানেও এই ধরনের প্রশ্ন আসবে। তো তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিসে থাকবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অসুবিধা হবে না, তোমরা দেখা মাত্রই কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে পারবে। এবারে অঙ্ক দেখো, আগে যেটা করেছিলাম সেটা দুটোর ক্ষেত্রে বেড়েছিল। এখানে বলছে একটি শহরের জনসংখ্যা প্রথম বছর 10% বৃদ্ধি পায় এবং পরের বছর 20% কমে যায়। যদি প্রারম্ভিক জনসংখ্যা 5000 হয় তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে দেখো এর আগের অঙ্ক যেটা করেছিলাম সেটা পরপর 2 বছর বেড়েছিল, আর এখানে বলছে প্রথম বছর বেড়েছে এবং দ্বিতীয় বছর কমে গেছে। তাহলে সেক্ষেত্রে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তো এখানে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে দেখো প্রারম্ভিক জনসংখ্যা সেটা হচ্ছে কত 5000 ছিল। তো 5000 যদি থাকে তাহলে এখানে বলছে যে প্রথম বছর কত বেড়েছে 10% বেড়েছে, পরের বছর 20% কমে গেছে। তাহলে 10% যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে 100 জায়গায় কত হয়ে যাবে 110 হয়ে যাবে, এবং যেটা হলো দ্বিতীয় বছর এর উপর 20% কমে যাবে, তার মানে 100 জায়গায় কত হয়ে যাবে 80 হয়ে যাবে। তো এটাকে যদি আমি সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে আমার উত্তর কিন্তু চলে আসবে, তাই না। আর তো এখানে কিছুই নেই, বলছে যে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে এটাকে আমরা সরাসরি আগের যে অঙ্কের মতন সেটা গুণ না করে আমরা সরাসরি এখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করব, দেখে নেবো যে এক ঝলক উত্তর আছে কি না। তো এক্ষেত্রে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে কত হচ্ছে 2 আর এখানে হচ্ছে কত 8। তাহলে 5 দিয়ে 10 আর 8 কত হচ্ছে 80 হচ্ছে। 80কে যদি ডিজিটাল সাম করি তাহলে সেক্ষেত্রে কত হবে 8 হবে। আমরা দেখে নেবো যে উত্তরের ক্ষেত্রে কোথায় ডিজিটাল সাম 8 আছে। এখানে 4 আর 2 6 তো হবেই না, 6 আর 10 মানে 1 হচ্ছে। এখানে 4 আর 4 8 এটা হবে, 8 4 12 মানে 3 হচ্ছে না, আর এখানে 4 আর 2 6 এটাও হচ্ছে না। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় হবে, বি হবে। তো যদি একাধিক উত্তর থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না, তার কারণ তবু আমরা দেখব যে যেহেতু এটা দেখা মাত্র আমরা উত্তর করতে পারছি ডিজিটাল সাম কত এসছে, এখানে 80 মানে 8 হচ্ছে, সুতরাং দেখা মাত্র বলবো ও তো 4 আর 4 8, তার মানে এক্ষেত্রে বি তো উত্তর আনে 8 4 12, এখানে 4 আর 2 6, 6 4 10 1 না হবেই না। তাহলে সেক্ষেত্রে ঠিকই আছে। যদি না হয় তাহলে এর অল্টারনেট একাধিক পদ্ধতি আছে, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো। কীভাবে দেখো, প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে এখানে বলছে যে প্রথম বছর 10% বেড়ে গেছে। তো 10% যদি বেড়ে যায় তার মানে আমি যদি বলি যে 100 জায়গায় 110 হয়ে গেছে, বা যদি ছোটো করে বলি যেটা কত ছিল না 10 ছিল সেটা বেড়ে গিয়ে কত হয়ে গেছে 11 হয়ে গেছে। এবং পরের বছর বলছে 20% কমে গেছে। 20% মানে কত, 100কে 20 দিয়ে ভাগ করলে 5 হবে, তার মানে যেটা 5 ছিল সেটা কমে গিয়ে কত হয়ে গেছে 4 হয়ে গেছে। প্রথম বছর 10% বেড়েছে মানে 10-এর জায়গায় 11 হয়ে গেছে, আর পরের বছর 20% কমে গেছে মানে 5-এর জায়গায় 4 হয়ে গেছে। তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 10 5-এ 50, আর এখানে কত হচ্ছে 11 4-এ 44। তো এখানে বলে দিচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে কত না প্রারম্ভিক যে জনসংখ্যা ছিল সেটা হচ্ছে কত 5000 ছিল। তাহলে 50 যদি 5000 হয় তাহলে সেক্ষেত্রে 44 কত হয়ে যাবে 4400 হবে, এবং সেদিক থেকে উত্তরও কোথায় হচ্ছে বিতে হচ্ছে। সুতরাং একাধিক ফর্মুলা আছে বা একাধিক পদ্ধতি আছে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে আমাকে একটা জিনিস যেটা শুরুতে বলেছিলাম যে অঙ্কগুলো করব আমরা কিন্তু সময় বাঁচিয়ে করব। তার কারণ দেখো একটা সময় যদি আমি একটু বেশি নিয়ে নিই তাহলে কিন্তু আমি কয়েক হাজার স্টুডেন্টের বা কয়েক হাজার প্রতিযোগীর পিছনে কিন্তু আমি চলে যাব। সুতরাং আমার চেষ্টা থাকবে
যে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কিভাবে কত তাড়াতাড়ি আমি সঠিক উত্তর দিতে পারি। সুতরাং প্রথমে যেটা বললাম যে আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করব, যদি একটা থাকে তো তাহলে হয়ে গেল, সেখানে আমি থেমে যাব, আমি উত্তর করে আমি পরের অঙ্কের দিকে এগিয়ে যাব। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে পরেরটাতে যাব। এই পদ্ধতি আছে, এছাড়াও একাধিক পদ্ধতি আছে তোমরা জানো। সুতরাং আমাদের চেষ্টা থাকবে যে কত কম সময়ে আমি সঠিক উত্তরটা দিতে পারছি, তাহলে অন্যান্যদের থেকে আমি একটুখানি তাদের এগিয়ে থাকবো বা তাদের উপরে থাকবো। সুতরাং এই চেষ্টাই থাকবে। তো আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো এবারে যে আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষা 2026-এ যেগুলো হয়েছে সেখান থেকে বেশিরভাগই নেওয়া, আর এই গত বছর যেগুলো হয়েছে সেখান থেকে 2-1টা নেওয়া। তো আশা করছি এই ধরনেরই থাকবে, এটা সাজেশান বলো বা যাই ধরনের, এই ধরনেরই অঙ্কই তোমাদের বাকি যে কটা দিন তোমাদের গ্রুপ ডির পরীক্ষাগুলো যাদের বাকি আছে তোমরা অবশ্যই দেখে যাও, আশা করি তোমাদের কিন্তু কাজে লাগবে। তো তোমাদের যদি বন্ধুবান্ধব থাকে তাহলে তোমরা তাদেরকেও তোমরা এটা শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে, তারাও বুঝতে পারবে বা তাদেরও প্র্যাকটিস হয়ে যাবে এবং তাদেরও উপকার হবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।